নমস্কার, আমি আপনাদের শুভেন্দু অধিকারী। আজ পবিত্র শ্রীরামনবমী। শ্রীরামনবমী উপলক্ষে আমি যে শুভেন্দু অধিকারী জুতিয়ে জিতবেন, একেবারে মমতাকে সুইপ করে বার করে দেবেন, আমি এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। সেখানে মমতার কোনো সম্ভাবনাই নেই। তার উপরে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন মমতার দুধেল গাই তো ভবানীপুরে নেই। হ্যাঁ, লোডশেডিং যাতে না হয়, তারপরে নরেন্দ্র মোদী কোনোভাবে চক্রান্ত করে সেখানে যেন বজ্রপাত না করিয়ে দেন, বেশি বৃষ্টি না করিয়ে দেন, এগুলো সব ব্যাপারে খবর রাখতে হবে। তো টালির চালের ভেতরে এয়ার কন্ডিশনিং আছে, টালির চালের ভেতরে যা সাধারণ মানে খুব জীবনযাত্রার যে সমস্ত আধুনিকতম উপাদান সবই আছে, কিচ্ছু বাকি নেই, শুধু চালটা টালি। হ্যাঁ, তার নিচে হয়তো ঢালাই ছাদ আছে, জানি না। কুণাল ঘোষ এক মুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলতে ঝুলতে বলছিল, মমতার বাড়িতে সব টাকা রাখা আছে, মমতাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এক মুখ দাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে জেলের গাড়ি থেকে ঝুলে বলেছিল এই কথাগুলো। সে এখন মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। সে এখন একদিকে মুখ্যমন্ত্রীর চটি চাটছে আর একদিকে মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এটা কি এটা মানুষ? চুর তৃণমূলের দলদাস যে সমস্ত আমলা আছে তাদের সরিয়ে নিয়ে গেছেন। দেখা যাক কত ডিজে বাজান। হ্যাঁ, বাজাতে পারেন, বাজাতে তো কোনো বারণ নেই, ডিজে বাজাবার তো কোনো বারণ নেই। আমরা বাংলায় কথা বলবো। কে তোকে বাংলায় কথা বলতে বারণ করেছে? 100 বার বলবো বাংলায়, কোটি বার বলবো বাংলায়, কে তোকে বাংলায় কথা বলতে বারণ করেছে? সায়নী ঘোষ এটা নির্লজ্জ লোক যে মহাদেবের মাথায় পড়িয়েছিল, কন্ডম পরিয়েছিল, নির্লজ্জ বেহায়া ইতর মেয়ে ছেলে একটা। সে 177টা বলেছে বলে তার থেকে সিদ্ধান্ত করে নিল যে এটার থেকে হয়েছে, এটা থেকে ইভিএম হ্যাক করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে সায়নী ঘোষ, ব্রাত্য বোস, যত রকম এদিক ওদিক আছে, ঘোষ বোস, তাদের কল্যাণ ব্যানার্জি, এদের সব উদ্দেশ্য হচ্ছে একটা, যে মোগাম্ম খুশ হুয়া কি নাই হুয়া। কপিল সিবাল টাকা পেয়েছে, পকেটে গুঁজেছে, যা মুখে আসছে তাই বলছে, ও তো টাকা ফেরত দেবে না কেস হেরে গেলে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি কি বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সেই মুখ্যমন্ত্রীর নিচে যে পুলিশ আছে তাকেই দায়িত্ব দেবে? এটা একটা সম্ভবপর কথা হলো? 26-এ ভোট আমরা প্রত্যেকেই জানি, কিন্তু প্রেস্টিজ ফাইট কার্যত বলা চলে ভবানীপুর। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অপোজিটে শুভেন্দু অধিকারী, লড়াই চলছে। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি ভবানীপুরকে হাতের তালুর মতো চেনেন। তো ভবানীপুরে স্যার কি মনে হচ্ছে এই মুহূর্তে? আমি নিঃসন্দেহ যে শুভেন্দু অধিকারী জুতিয়ে জিতবেন, একেবারে মমতাকে সুইপ করে বার করে দেবেন, আমি এ সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নেই। তুমি ভেবে দেখো, 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এখনকার থেকে অনেক দুর্বল ছিল, তখন দ্বিতীয় পার্টি বা তৃতীয় পার্টি বা চতুর্থ পার্টির জায়গায় ছিল। সেই সময় আমি যে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে লড়েছিলাম, ভবানীপুর সেগমেন্টে আমি তৃণমূল প্রার্থী সুব্রত বক্সির চেয়ে বেশি ভোট পেয়েছি। হ্যাঁ, তো এটা কেউ জানে না। হ্যাঁ, 2014 আর 2026-এর মধ্যে বিজেপির কতটা গ্রোথ হয়েছে। আজকে বিজেপি অবিসংবাদিত ভাবে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দল এবং সরকার গড়ার মুখে, সেখানে মমতার কোনো সম্ভাবনাই নেই। তার উপরে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন মমতার দুধেল গাই তো ভবানীপুরে নেই, খুব বা থাকলেও এদিক ওদিক নামে মাত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সবকটাই তো মমতার বিরুদ্ধে। এর ওপরে তো মমতার যেগুলো সমস্যা আছে সেগুলো তো এতে সবচেয়ে বড়টা দুর্নীতি। এবং ভবানীপুর একটা তো একেবারে কলকাতা শহরের মাঝখানে মান্যগণ্য রাজনীতি সচেতন লোকেদের জায়গা, এখানে কি ভরসায় মমতা দাঁড়িয়েছেন আমি জানি। এই যে দুর্নীতির কথা বলছেন, দুর্নীতি বলতে কি এই কয়লা কেলেঙ্কারি কার্যত, যেভাবে একটা একটা পার্ট, কয়লা কেলেঙ্কারিটা কি হয়েছে? দেখো, কয়লা কেলেঙ্কারি কি হয়েছে, সবই তো ঝুলে আছে, কোনোটাই এতে আদালতে গিয়ে তারপরে কোনো
সুষ্ঠু ব্যবস্থা হয়নি, এটা তো কারোর দোষ নয়, এটা আমাদের ফৌজদারি আইনের পদের রাস্তাটাই এই আর কি। আর তার মধ্যে দু একটা ঘটনা হয় যেটা ওই আইপ্যাক থেকে মমতার গিয়ে ছিনিয়ে নেওয়া, ফাইল ছিনিয়ে নেওয়া, যেটা নিয়ে এখন সুপ্রিম কোর্টে হইচই হচ্ছে। এবং কপিল সিবাল সে ব্যাপারে একটা খুব লেম এক্সকিউজ দিয়েছেন যে না, ওর উচিত ছিল ওটাকে রাজ্য পুলিশের হাতে দেওয়া। কপিল সিবাল টাকা পেয়েছে, পকেটে গুঁজেছে, যা মুখে আসছে তাই বলছে, ও তো আর টাকা ফেরত দেবে না কেস হেরে গেলে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি কি বলছেন যে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সেই মুখ্যমন্ত্রীর নিচে যে পুলিশ আছে তাকেই দায়িত্ব দেবে? এটা একটা সম্ভবপর কথা হলো? সায়নী ঘোষ বলছেন যে 177টা সিট শুভেন্দু অধিকারী কি করে বলছেন, কারণ কেন ইভিএম কি তাহলে হ্যাক করা হবে? সায়নী ঘোষের বক্তব্যে আমি কোনো গুরুত্ব দিই না। এদের কোনো চাল চুলো কিচ্ছু নেই। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সায়নী ঘোষ, ব্রাত্য বোস, যত রকম এদিক ওদিক আছে, ঘোষ বোস, তাদের কল্যাণ ব্যানার্জি, এদের সব উদ্দেশ্য হচ্ছে একটা, যে মোগাম্য খুশ হুয়া কি নেই হুয়া। বুঝতে পেরেছো? মোগাম্য খুশ হুয়া কি নেই হুয়া। মোগাম্যকে মমতা ব্যানার্জি। ইভিএম হ্যাক করা হবে সায়নী ঘোষ এই তো গাধার মতো কথা বলছে আর কি। ইভিএম হ্যাক করা, ইভিএম আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে যে ইভিএম হ্যাক করা যায়? মমতা একসময় খুব চিনছিলেন তাহলে ইভিএম হ্যাক। শুভেন্দু কি করে বলছে 177টাই পাবো আমরা? 177টা পাবো আন্দাজ করেছে, একটা হিসেব করেছে, হিসেব করে আন্দাজ করেছে। 177-এর জায়গায় 78ও পেতে পারি, 170ও পেতে পারি। সেটা থেকে উনি এই সায়নী ঘোষের মানে যা মোটা বুদ্ধি, যে যে সায়নী ঘোষ এটা নির্লজ্জ লোক, যে মহাদেবের মাথায় পড়িয়েছিল, কন্ডম পরিয়েছিল, নির্লজ্জ, বেহায়া, ইতর মেয়ে ছেলে একটা। সে 177টা বলেছে বলে তার থেকে সিদ্ধান্ত করে নিল যে এটার থেকে ইয়ে হয়েছে, এটার থেকে ইভিএম হ্যাক করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গলায় দড়ি দিয়ে বিজেপি নেতা নেত্রীরা লজ্জায়। কি কোন লজ্জায় দেবে? কোন লজ্জায় দেবে? বিজেপি নেতারা কি চুরি করেছে না ডাকাতি করেছে? চুরি ডাকাতি তো করেছে মমতা এবং মমতার দলের লোক। দুর্নীতি, যে একটা জিনিস ভেবে দেখো, মমতা এই নির্বাচনের সময়, হ্যাঁ লিস্ট তো আছেই, আর আমি, হ্যাঁ দুর্নীতির লিস্টে আমি পরে আসছি, কিন্তু মমতা এই নির্বাচনে যে প্রচার করছেন সেই প্রচারের মধ্যে উনি মুসলিম সাম্প্রদায়িকতা একেবারে নির্লজ্জভাবে করেছেন, কোনো লাভ হয়নি, উল্টে হিন্দু কনসলিডেশন হয়ে গেছে। উনি বাঙালি অবাঙালি বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেছেন, আমিষ নিরামিষ বিভেদ সৃষ্টি করতে চেষ্টা করেছেন, এসআইআর বন্ধ করতে চেষ্টা করেছেন, একটা কালো চাদর গায়ে দিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে একটা কুনাট্য করেছেন, ইমপিচমেন্ট করবার চেষ্টা করেছেন একে, জ্ঞানেশ কুমারকে। চিংড়িঘাটায় তো যেভাবে মেট্রো রেলের কাজ বন্ধ করেছেন সেটা নিয়ে তো সুপ্রিম কোর্টের কাছে বাস্তবে থাপ্পড় খেয়েছেন। মানে মমতা তো না, খেয়েছে কল্যাণ ব্যানার্জি আর তার উকিলরা থাপ্পড় খেয়েছে, তাতে কোনো অসুবিধে নেই। কল্যাণ ব্যানার্জি বোধহয় টাকা পয়সা পায় না, কিন্তু এই বাকি যারা বড় বড় উকিল আছে তারা তো টাকাটা পকেটে ভরে নিয়েছে, তারপরে কি হবে না হবে। কিন্তু এই সব সত্য তুমি লক্ষ্য করেছো তাহলে গলায় যে দড়ি দিতে বলছে কেন? না না, এসব গলায়, চোরের মায়ের সবসময় বড় গলা হয়। মমতা ব্যানার্জি এত সব বলে করেছেন তো এই মুসলিম সাম্প্রদায়িকতাকে থেকে চিংড়িঘাটার ঘটনা আর কি, দুর্নীতি নিয়ে কিন্তু একটা কথা বলেনি মমতা। একটা কথা বলেনি যে আমরা কখনো দুর্নীতি করিনি। কটা দুর্নীতি করেছে আমি বলছি, খাতা না দেখে বলাই যাবে না। কয়লা কেলেঙ্কারি, বিশাল কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারিটা কত বড় কেলেঙ্কারি, এবং তাতে পিসি ভাইপো দুজনেই জড়িত। কয়লা কেলেঙ্কারি, তারপরে আছে রেশন কেলেঙ্কারি, যেটাতে জ্যোতিপ্রিয় মল্লিক এতে গিয়েছিল, জেল খেটেছিল কিছুদিন। আচ্ছা, তারপরে আছে সারদা, যে সারদায় মমতার এখন বারাসাতের ক্যান্ডিডেট, বারাসাতে না কোথায়, বেলেঘাটার বেলে, কুণাল ঘোষ প্রায় 3.5 বছর জেল খেটেছিল। স্কুল সার্ভিস কমিশন কেলেঙ্কারি, যেখানে মমতার আরেক মন্ত্রী
পার্থ চ্যাটার্জি জেল খেটেছে, তিনটে মন্ত্রী জেল খেটে এসছে। হ্যাঁ, কিন্তু দুটো মন্ত্রী আর বাকি এতে, তার উপরে অনুব্রত মণ্ডল ছিল। সেই দুর্নীতি নিয়ে কোনো কথা নেই, কারণ কোনো কথা বলবার ক্ষমতা নেই। মমতা খালি কতগুলো ছায়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, আমরা বাংলায় কথা বলবো। আরে কে তোকে বাংলায় কথা বলতে বারণ করেছে? 100 বার বলবো বাংলায়, কোটি বার বলবো বাংলায়, কে তোকে বাংলায় কথা বলতে বারণ করেছে? কে ভারতে কোন জায়গায় আছে সেখানে বাংলায় কথা বললে হয় না? হ্যাঁ, যদি বাংলাদেশি কেউ হয় তাহলে তাকে ধরা হবে এবং তাকে বাইরে বার করে দেয়া হবে। ফল ঘোষণার পর পিঠে পোস্টার লাগিয়ে আপনাদেরকে বলতে হবে আমি বিজেপি করি না। তো এগুলো তো হচ্ছে কি ফাঁকা আওয়াজ, এগুলো আস্ফালন, এগুলো বলে কি লাভ হবে? এগুলো বলে না, মুখ্যমন্ত্রীর উচিত কোনো কাজই উনি করছেন না। উনি যেটা না না, হুমকিটা এটা চেয়েও খারাপ হুমকি হচ্ছে, যেটা আমি মনে করি, যেটা উনি বলেছেন যে আমি যদি তোমরা আমাকে ভোট না দাও তাহলে আমি তোমাদের পেছনে, হিন্দুদের পেছনে মুসলমানদের লেলিয়ে দেবো এবং মুসলমানরা তোমাদের 12টা কি 13টা বাজিয়ে দেবে, এই তো বলেছেন। হ্যাঁ, এর চেয়ে নির্লজ্জ আর কি হতে পারে? এটা তো নির্বাচনী বিধিভঙ্গ, বোধহয় এটা নির্বাচনী বিধি লাগু হওয়ার আগে বলেছেন, সেই জন্য বিধিভঙ্গের মধ্যে পড়বে না। কিন্তু এগুলো তো পড়বে, এগুলো তো মানে অক্ষমের আস্ফালন, বুঝতে পারছো না? এগুলো পাগলের মতন কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে লোডশেডিং যেন না হয়, ভবানীপুরে লক্ষ্য রাখবে। হ্যাঁ, লোডশেডিং যাতে না হয়, তারপরে নরেন্দ্র মোদী কোনোভাবে চক্রান্ত করে সেখানে যেন বজ্রপাত না করিয়ে দেন, বেশি বৃষ্টি না করিয়ে দেন, এগুলো সব ব্যাপারে খবর রাখতে হবে তো। বিজেপিকে সরিয়ে দিল্লি থেকে সরাবো। আরে বাপ রে বাপ, কত শখ ছিল! পার্টির নাম শখ করে রেখেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কানা ছেলের নাম পদ্মলোচন। প্রত্যেকটা বাংলার বাইরে যত কটা রাজ্য আছে প্রত্যেকটাতে জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই জামানতের টাকাটা কে দিয়েছে? পশ্চিমবঙ্গের জনসাধারণ দিয়েছে। গোয়াতে প্রত্যেকটা জামানত বাজেয়াপ্ত হলো, ত্রিপুরাতে প্রত্যেকটা জামানত বাজেয়াপ্ত হলো, তবু লজ্জা নেই। কিন্তু একটা জিনিস অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, মোদির লাইফস্টাইল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল সেটা মানুষকে বোঝাও। এই যে মানে টালির চালে থাকেন উনি, এত কষ্ট করে থাকেন একজন, এইটা মানুষের মধ্যে মানুষকে গিয়ে বলো বারবার করে। কে কাকে বলছে বলো বারবার করে? হ্যাঁ, কর্মীদের বলেন, বলুক না, কর্মীরা বলুক না। কর্মীরা তো নিজেরাই এ বিষয়ে কনভিন্স নয়। কর্মীরা তো জানে। আমি তো মমতার বাড়িতে গেছি বহুবার, যখন আমাদের সঙ্গে জোট ছিল, এই 1998 সাল থেকে 2007 সাল 8 সাল পর্যন্ত মমতার বাড়িতে আমি বহুবার গেছি, ও বাড়ির চেহারা আমি দেখেছি, ওসব জানা আছে। টিনের চাল আর টিনের চালের নিচে কি আছে। এদিকে খালের জমি দখল করছেন, আশপাশের সমস্ত জমি দখল করে। বাড়িতে গেছেন কি ওই বাড়িটা প্রচার করতে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি রয়েছে বাড়িতে? ঘোড়ার ডিম রয়েছে বাড়ি, একটা সাধারণ বাড়ি, খালি টিনের চাল রয়েছে, ওই টালির চাল রয়েছে। টালির চালের ভেতরে এয়ার কন্ডিশনিং আছে, টালির চালের ভেতরে যা সাধারণ মানে খুব জীবনযাত্রার যে সমস্ত আধুনিকতম উপাদান সবই আছে, কিচ্ছু বাকি নেই, শুধু চালটা টালি। হ্যাঁ, তার নিচে হয়তো ঢালাই ছাদ আছে, জানি না। বন্দ্যোপাধ্যায় বলছেন ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজে বাজাবো। তার মানেটা কি? তার মানেটা কি? মানেটা কি? অর্থহীন কতগুলো প্রলাপের মতো কথা, এই কথাগুলোর মানেটা কি? কি বলতে চাইছেন? না না, যদি উনি সন্ত্রাসের হুমকি দিচ্ছেন বা কর্মীদের নাচাচ্ছেন সন্ত্রাসের হুমকি দেওয়ার জন্য, তাহলে তার জন্য নির্বাচন কমিশন এবার যথাযথ ব্যবস্থা করেছেন, প্রশাসন এসে ব্যবস্থা করেছেন, প্রচুর তৃণমূলের দলদাস যে সমস্ত আমলা আছে তাদের সরিয়ে নিয়ে গেছেন। দেখা যাক কত ডিজে বাজান। হ্যাঁ, বাজাতে পারেন, বাজাতে তো কোনো বারণ নেই, ডিজে বাজাবার তো কোনো বারণ নেই। অভয়ের মা ভোটে দাঁড়িয়েছে স্যার, অভয়ের মাকে ভোটে দাঁড়াতে কুণাল ঘোষ কটাক্ষ করছে যে কাদের হয়ে ভোটে দাঁড়ালেন, যারা ধর্ষককে মালা পরায় তাদের হয়ে ভোটে দাঁড়ালেন। যে কুণাল ঘোষ এক মুখ দাড়ি নিয়ে জেলের গাড়ি থেকে ঝুলতে ঝুলতে বলছিল মমতার বাড়িতে সব টাকা রাখা আছে, মমতাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, এক মুখ দাড়ি নিয়ে হ্যাঁ হ্যাঁ করতে করতে জেলের গাড়ি থেকে ঝুলে বলেছিল এই কথাগুলো,
ভুল বলছি আমি? এগুলো তো ভিডিও আছে। এগুলো তো কুণাল এত নির্লজ্জ লোকটা যে এসব দেখালে ওর কোনো বিকার হয় না। বলে হ্যাঁ তা সত্য। এরকম মাথা হেলিয়ে আপনাদের ঢেলিয়ে লজ্জা নেই আপনারা মেয়ের মৃত্যুকে রাজনীতিতে কাজে লাগাবেন? এই একটা যে যে বলল যে মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে তাকে গ্রেপ্তার করা হোক, সে এখন মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। সে এখন একদিকে মুখ্যমন্ত্রী চটি চাটছে আর একদিকে মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে। এটা কি এটা মানুষ? মানে তাদেরকে বলা যায় তারা যদি স্যার ভোটে দাঁড়ায় তাদের কি অন্যায়? এই অভয়ার মা যদি ভোটে দাঁড়ায় সেটা একদম অন্যায় নয়, ঠিক করেছেন অভয়ের মা। স্যার আর একটা বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে 60,000-এর বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবেন। বারবার করে এইটাই কিন্তু বলছেন। ফিরহাদ হাকিম অলরেডি প্রচার শুরু করে দিয়েছে। কেন ফিরাদ হাকিম এখন ওই বলছে না, দাওয়াতে ইসলাম দিচ্ছি? আপনারা যারা ইসলামে জন্মগ্রহণ করেননি, এমন তুমি করেছো সেই জন্য তুমি দুর্ভাগা নও, কিন্তু মমতা ব্যানার্জি, আমি দুর্ভাগা, মমতা ব্যানার্জিও দুর্ভাগা, কারণ সে ইসলামে জন্মগ্রহণ করেনি। এবং সে ফিরাদ হাকিম বলছে আমি সকলকে দাওয়াতে ইসলাম দিচ্ছি, তোমরা ইসলামে চলে এসো। ইসলামে চলে এলে আল্লাহ তাআলা খুশি হবেন। এই মমতা এই কথা ফিরাদ হাকিম বলেছে। তার সঙ্গে যেগুলো বলছে তাহলে তার সঙ্গে এগুলো বলুক। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি খেলা এবারে শেষ, মানে পরিবর্তন হবে? বিলক্ষণ, নিঃসন্দেহে পরিবর্তন হবে, নিঃসন্দেহে পরিবর্তন হবে। একদম মমতা বন্দ্যোপাধ্যায় শেষ।